আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আগামীকালকে যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা 2025, সো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে কথা বলবো, যে বিষয়গুলো আসলে তুমি না জেনে পরীক্ষার হলে তোমার যাওয়া উচিত না। তো সেরকম বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমাদের কিছু কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আমি পিক করেছি। এছাড়া তোমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হবে, অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার যে তোমাদের অ্যান্সার শিটটা কীরকম হবে, আমি এগুলা কীভাবে পূরণ করবো আমি এটা নিয়েও কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবা, এবং তো খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, বিশেষ করে তোমাদের পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস বা এই টাইপের যে জিনিসগুলো নিয়ে তোমাদের হইচই থাকে, প্রত্যেকটা জিনিসই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। সো পুরো ভিডিওটাই সম্পূর্ণ আমার সাথে থাকবা। এবং আমি এখনও বলতেছি, অনেকেই আমাদের ভিডিও রেগুলার দেখতেছেন বাট এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, আমাদের ফেসবুক পেজ, আমাদের অন্যান্য যে সোশ্যাল হ্যান্ডেলগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই আপনারা জয়েন হয়ে থাকতে পারেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা একেবারে মেইন অংশে চলে যাচ্ছি। তো সর্বপ্রথমে যেটা বলি সেটা হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের যে বিএনএমসি থেকে একটা নোটিশ আসছে। এটা হচ্ছে নোটিশটা, যেহেতু শুক্রবার আগামীকালকে পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে। আমি সেই নির্দেশনায় একটু শর্টকাটে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে পরীক্ষার্থী এবং পরীক্ষা রিলেটেড যারা ভিতরে থাকবে, তো মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে কর্মকর্তাগণ, এরা কেউই কোনোভাবে মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস, ব্লুটুথ, এয়ারফোন ইত্যাদি বহন করতে পারবে না। অর্থাৎ ইলেকট্রনিক কোনো কিছুই নেওয়া তাদের পক্ষে আসলে সম্ভব হবে না, তারা নিতে পারবে না। এবং ভর্তি পরীক্ষার হলে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত কেউ যাতে মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারে তা যথাযথভাবে নিশ্চিত করবেন, এটা করতে হবে। এবং 2 নম্বর যেটা সেটা হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার হলে অবশ্যই 2 কান ঢাকা রাখা যাবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে মেয়েরা অনেকে হিজাব পরেন, হিজাব পরে যেহেতু যান, আমাদের একটা ধর্মীয় ব্যাপার, একটা সেন্সিটিভ ব্যাপার। তো সেই হিসাব করেই আমি বলতেছি, এখানে যেহেতু অনেকে হিজাব পরে যান, এখানে কিন্তু কান খোলা রাখার একটা ব্যাপার আছে। বাট মানে একটু ওড়নাটা ব্যবহার করলেই মোটামুটি আমার মনে হয় একটা দিনের জন্য তো একটু কষ্ট করে আমরা যতটা পারি আমাদের ফেস যেভাবে আসলে আমাদের জন্য সুবিধা হয় আমরা সেইভাবে করব, কিন্তু কানটা আসলে ঢাকা রাখা যাবে না, এরকম একটা নির্দেশনা দিয়ে দিছে। পরীক্ষার্থীদের 9:30 ঘটিকার পূর্বেই আসলে প্রবেশ করতে হবে, এবং 10টার সময় যে প্রধান ফটকটা সেটা বন্ধ করে দিবে। ওএমআর শিটের ওপর 10 অঙ্কের সেট কোডটি প্রশ্নপত্রে উল্লেখিত সেট কোডটির সাথে না মিললে প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে। অর্থাৎ প্রশ্নের যে সেট কোডটা এবং যে ওএমআরের সেট কোডটা, সেই সেট কোডটা কিন্তু একই হতে হবে। যদি এটা একই না হয় তাহলে কিন্তু আপনাদের এটা চেঞ্জ করে নিতে হবে। আমি একটু বুঝাই দিই ব্যাপারটা। আচ্ছা, এইখানে দেখেন যে আপনাদের যে একটা সেট কোড থাকবে, এই যে উপরে দেখেন সেট কোড নামের একটা জিনিস আছে। এই যে সেট কোড, আমি একটু জুম করে দেখাই। এই সেট কোডটা আপনার প্রশ্নে একটা সেট কোড আছে, সেটার সাথে মিলে কিনা এটা একটু অবশ্যই আপনাদের দেখে নিতে হবে। আচ্ছা, আমার মনে হয় জিনিসটা বুঝাইতে পারছি। এরপরে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার এর প্রতিটি ঘর পূরণ করতে হবে, এবং রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারের জন্য নির্দিষ্ট বৃত্তসমূহ কালো কালির বল পয়েন্ট দিয়ে অবশ্যই ভরাট করতে হবে। এটাও আমি একটু দেখাই দিই। এই দেখেন আপনাদের এইখানে কিন্তু রোল নাম্বার আছে এবং সিরিয়াল নাম্বার আছে। রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বারটা কোথায় পাবেন, এটার জন্য আমরা একটু একটা অ্যাডমিটের মধ্যে চলে যাই। এইখান থেকে আমরা একটা অ্যাডমিটের মধ্যে যদি চলে যাই, দেখেন এইখানে রোল নাম্বার আছে এবং সিরিয়াল নাম্বার আছে। এই রোল এবং সিরিয়াল নাম্বারটা এখানে বসাই দিতে হবে। এই রোল এবং সিরিয়াল নাম্বারের এই জায়গাটাই কিন্তু এটা দিয়ে দিতে হবে। তো আশা করি এটা বুঝাইতে পারছি। এর পরের যে জিনিসটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু অবশ্যই কালো কালি দিয়ে আসে, কালো যে বল পয়েন্ট আছে সেটা দিয়ে কিন্তু ভরাট করতে হবে। বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায়। ভিতরে দেখেন এই যে ভিতরে কিন্তু 1 2 3 4 এরকম লেখা আছে, এই লেখাটা যেন দেখা না যায়, মানে সেভাবে হচ্ছে ভরাট করতে হবে, কারণ এগুলো কিন্তু সব কম্পিউটারে দিবে, সেইভাবে হচ্ছে এটা ভরাট করবেন। আচ্ছা, এরপরে প্রবেশপত্রে ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিতে হবে। আচ্ছা, এইখানে আমি যতদূর দেখছিলাম যে আমাকে একজনে কমেন্ট করছিলেন, কমেন্ট করে বলছিলেন যে আমি সে একটা সমস্যায় পড়ছে, সেটা হচ্ছে একটা ভুল স্বাক্ষর দিয়ে ফেলছে। সেই ভুল স্বাক্ষরটা সে তাহলে কি করবে, পরীক্ষার হলে কি করবে? আপনাদের আমি যদি একটা অ্যাডমিট কার্ড দেখাই, দেখেন এই অ্যাডমিট কার্ডে এই একটা স্বাক্ষর আছে,
ও যদি এইখানে ভুল একটা স্বাক্ষরও দিয়ে থাকে, এই স্বাক্ষরটাই ওর এই পরীক্ষায় দিতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, এই স্বাক্ষরটা এই পরীক্ষা ব্যতীত এরপর আর কোথাও তার ওইভাবে লাগবে না। কারণ এরপরে যখন সে কলেজে ভর্তি হবে তখন সে নতুনভাবে স্বাক্ষর দিবে। সো এইখানটায় আপনার যে স্বাক্ষরটা স্ক্যান করে দিছিলেন, এই স্বাক্ষরটাই কিন্তু আপনার আবার ওইখানে দিতে হবে, মানে ওই মেইন পরীক্ষার সময় যে স্বাক্ষরের যে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু ওইটা দিতে হবে। ক্যান্ডিডেট যে সিগনেচারটা সেটা কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, আশা করি এটা বোঝাতে পারছি আমি। আচ্ছা, আমরা একটু পরের ইসে চলে যাই। পরে যেটা বলছে যে প্রশ্নপত্রের সাথে উত্তরপত্রে কিন্তু নির্দিষ্ট প্রশ্নের জন্য 4টি সম্ভাব্য উত্তরের বৃত্ত থাকবে এবং এর মধ্যে একটি বৃত্ত পরিচ্ছন্নভাবে কালো কালির বল পয়েন্ট দিয়ে দেওয়া লাগবে। তার মানে এই যে আপনাদের বৃত্ত ভরাট যেভাবে করেন, এটা মনে হয় এটা তো ছোটোবেলা থেকেই করতে করতে আসছেন। এই যে প্রত্যেকটা ভরাট, এখানে কোনোভাবেই কিন্তু 2টা ভরাট করা যাবে না, একটা ভরাট করতে হবে। 4টা অপশনের মধ্যে যে কোনো একটাই ভরাট করতে হবে এবং এটা খুব ভালোভাবে স্পষ্ট সহকারে ভরাট করতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্নপত্রের উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্ত সমূহ ভরাট করা ছাড়া নির্দিষ্ট স্থান ব্যতীত অন্য কোনো কিছু লেখা সম্পূর্ণ নিষেধ, এটাও বলে দিছে। এরপরে হল পরিদর্শকের নিকট উত্তরপত্র জমা দেওয়ার পূর্বে পরীক্ষার্থী কর্তৃক অবশ্যই উত্তরপত্র এবং প্রশ্নপত্র আলাদা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। মানে আপনি যখন আপনার কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, পরীক্ষার হলে যখন আপনাকে প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নটা কিন্তু আবার নিয়ে যাবে। সো এই প্রশ্নটা আর উত্তরপত্রটা 2টা আলাদাভাবে নিবে, সেটাই বলছে যে 2টা আলাদা আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে, কোনো পৃথক কাগজ ব্যবহার করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, আপনারা অনেক সময় ম্যাথ করতে অন্য একটা কাগজ নিয়ে যান, সেটা যদি আপনার কাছে পায় তাহলে কিন্তু এক্সপেলড করে দিতে পারে। তো আপনার কাছে খসড়ার জন্য শুধু যে প্রশ্নপত্র আছে এইটাই নিয়ে যাবেন এবং এইখানে পেন্সিল ব্যতীত অন্য কিছু দিয়ে দাগাবেন না। আমার এটা রিকম্বিনেশন থাকবে। তো যেহেতু আপনি কিন্তু পেন্সিল নিয়ে যাবেন, পেন্সিল ছাড়া অন্য কিছু ব্যবহার করবেন না, এখানে কালি ব্যবহার করবেন না প্রশ্নপত্রে। কারণ আপনার কোনো ঝামেলা হইলে পেন্সিলটার লেখাটা কিন্তু রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন, বাট কলম দিয়ে লিখে ফেললে কিন্তু সমস্যা। যদিও ওরা বলে দিচ্ছে এখানে কোনো এটা সমস্যা হবে না, বাট আপনারা প্রশ্নে পেন্সিল দিয়ে লিখবেন। পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশনা এবং সিদ্ধান্ত মেনে চলতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পরিদর্শকের নাম এবং স্বাক্ষর গ্রহণ করতে হবে। এটা একটু খেয়াল করবেন, অনেক সময় আপনারা দেখছেন যখন পরীক্ষা শুরু হয়, পরীক্ষার পরে টিচাররা এসে কিন্তু সিগনেচার নেয়। তো এই জায়গাগুলোতে সিগনেচার আছে কি না, সিগনেচার দেয় কি না আপনাকে, যদি কোনোভাবে মিস্টেকলি না দিয়ে থাকে অবশ্যই কিন্তু দাঁড়িয়ে স্যারকে জিজ্ঞাসা করতে হবে, স্যার আমার এখানে সিগনেচারটা হয় না, আপনি একটু আমাকে সিগনেচার করাই দেন। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে ইনশিওর করে নিতে হবে। এরপরে পরীক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বন বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিংবা অন্যের সাহায্য নিতে দেখা গেলে আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা করবে, এটা মোটামুটি আমরা সবাই জানি। পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী, ডিজিটাল ডিভাইস, সব ধরনের ক্যালকুলেটর, হাত ঘড়ি বা পকেট ঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কেউ এরকম কোনো জিনিস পায় তাদের উত্তরপত্র বাতিল করা হবে। আরেকটা ব্যাপার বলি যে প্রশ্নপত্রের যে ওএমআরটা, আমাদের যে ওএমআরটা, এই ওএমআরের যদি কোনো জায়গায় ফুটা হয়ে যায় বা কোনো জায়গায় যদি কোনো ছেঁড়া বাঁধে তাহলে কিন্তু আপনাকে সেইটা করে দিবে, মানে সেটা কিন্তু উত্তরপত্র বাতিল হয়ে যাবে। সো একটু উত্তরপত্রটা চেক করে নেবেন যখনই পরীক্ষা শুরু হবে, উত্তরপত্রটা ঠিক আছে কিনা, কোথাও ছেঁড়া আছে কিনা, এই জিনিসটা একটু মাথায় নিতে হবে। তো আশা করি এই কয়টা জিনিস কনফিউশন দূর হয়েছে। আপনাদের আরও বেশ কিছু কোশ্চেন আমরা পাইছিলাম, আমার যতগুলো মনে আছে আমি সেগুলো বলার চেষ্টা করি। যেমন অনেকেই আমি একটু তারপরেও আমাদের পোস্টটা একটু দেখি। তা আমরা যেহেতু একটা পোস্ট করেছিলাম সেখানে অনেকেই অনেক প্রশ্ন করছেন, যেমন এক্সাম হলে কি কি নিয়ে যাইতে হবে। এক্সাম হলে আসলে আপনার যে অ্যাডমিটটা আছে অ্যাডমিটটা নিতে পারেন, বাট আপনার যদি অ্যাপ্লিকেন্ট কপিটা থাকে, আপনার অ্যাপ্লিকেন্ট কপি যেটা থাকে, যদি এরকম একটা অ্যাপ্লিকেন্ট কপি থাকে তো অ্যাপ্লিকেন্ট কপিটা নেওয়ার দরকার নাই। অনেকেই হয়তো এটা নিয়ে যান, নিয়ে গেলেও সমস্যা হবে না, তবে এটা নেওয়ার দরকার নাই। তবে যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন। আর অবশ্যই এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি এসএসসি দুইটা পরীক্ষারই কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা আপনার নিয়ে যাওয়া আপনার জন্য ভালো হবে। এটা আমি বলতেছি অনেক সেন্টারগুলায় লাগে না, অনেক সেন্টারে এটা লাগে না, বাট আপনার ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে যাওয়া ভালো। আপনি এটা যদি নিয়ে যান তাহলে কিন্তু অসুবিধা হবে না। বাট অনেক সময় আছে নিয়ে যাওয়ার পরে ডিস্টার্ব করে যে আপনার রেজিস্ট্রেশন কার্ড কোথায়, যখন হলের গেট থেকে কিন্তু আপনারা বের করে দেয়। সো এই জিনিসটা করবেন না, নিয়ে যাবেন এসএসসি এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডটা সাথে নিয়ে যাবেন।
আচ্ছা, আরেকজনে প্রশ্ন করছে নেগেটিভ মার্কিং আছে কি না। না, এটা তো জানেন, যারা কোচিং করছেন তারা ম্যাক্সিমাম জানেন, আর যারা কোচিং করেন নাই বা টুকটাক নার্সিং সম্পর্কে রিসার্চ করছেন তারা জানেন যে নার্সিংয়ে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নাই। আচ্ছা, এছাড়া আরও কিছু কোশ্চেন আমি পাইছি আর কিছু সতর্কতামূলক জিনিস আমি বলে দিই। দেখেন, নার্সিং ভর্তি পরীক্ষার আগে আগে বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু প্রতারক চক্র আসলে সক্রিয় হয়ে যায়, এবং তারা মেইনলি যেটা বলে সেটা হচ্ছে আপনার যে আমাদের কিছু টাকা দেন, টাকা দিলে আমরা এখান থেকে চান্স পাওয়া দিব, বা টাকা দিলে আমরা কোশ্চেন দিয়ে দিব। সো এরকম সল থাতুরির মধ্যে পড়বেন না। ওদের সিস্টেমটা অনেকটা এরকম, দেখা গেল আপনার অনেক কোচিং সেন্টারই আছে এরকম করে যে 10টা ভালো স্টুডেন্ট বা কয়েকটা স্টুডেন্ট আসলে সিলেক্ট করার পরে এরপরে ওইখান থেকে মনে করেন চিন্তা করে যে এই 10টা স্টুডেন্টের মধ্যে থেকে এমনি দেখা গেল 2টা একটা চান্স পেয়ে যায়। ঠিক আছে, 2টা একটা এমনি চান্স পেয়ে যায়। অনেকে ভালো স্টুডেন্টও কিন্তু কোশ্চেনের জন্য টাকার প্রলোভনে কিন্তু রাজি হয়ে যায়, মানে টাকা যদি বলে যে টাকা দেন আমি দিয়ে দিব, আমি চান্স পাওয়া দিব, তো এরকম কিন্তু ভাবে অনেকেই কিন্তু রাজি হয়ে যায়। যখন রাজি হয়ে যায় দেখা গেল 5টা স্টুডেন্টের কাছ থেকে 1 লাখ টাকা করে 5 লাখ টাকার একটা করছে, 5 লাখ টাকার একটা মনে করেন আপনার চুক্তি করছে। 5 লাখের মধ্যে এখন 2টা স্টুডেন্ট এখান থেকে চান্স পেয়ে গেছে, ওই 2টা স্টুডেন্ট কিন্তু ফ্রিতে সে কিন্তু 2 লাখ টাকা পেয়ে গেল। আর 3জন স্টুডেন্টরা বলবেন এইখানে ওইখানে আমার অনেক খরচ হয়ে গেছে, এখান থেকে আমার কিছু টাকা খরচ হয়ে গেছে, আপনি বাকি টাকা ব্যাক নেন বা আপনি কিছু করেন। তো সেক্ষেত্রে দেখা গেল ওইখান থেকে সে 10,000 করে পাইলে তার কিন্তু অনেক টাকা হয়ে যাইতেছে। তো এটা মোটামুটি একটা ব্যবসা। অনেক প্রতারক চক্র কিন্তু এই টাইমটায় সক্রিয় হয়। এই জিনিসটা আমি কিন্তু আগে ভাগে বলে দিলাম, অনেকে এই ফাঁদে পা দিবেন না, কারণ নার্সিং বা মেডিকেল এই জিনিসগুলো আসলে এই ব্যাপারগুলো বেশি হয়ে থাকে, এবং আসলে অনেক গ্রাম বা গ্রামের সহজ সরল মানুষ অথবা অনেকে আসলে মানে বিশ্বাস করে এই জিনিসগুলো করে ফেলেন। এইটা কখনোই করবেন না, এটা আমার রিকমেন্ডেশন। এছাড়া আমার মনে হয় ম্যাক্সিমাম কোশ্চেনেরই আমরা অ্যান্সার দিচ্ছি। আমার মনে হয় A to Z টোটাল আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন A to Z যা যা করা লাগবে যতটুকু দরকার আমি ততটুকু কিন্তু বলছি। ঠিক এইরকম প্রশ্নপত্র কিন্তু পাবেন, উত্তরপত্র পাবেন। আজকে রাত্রে আপনাদের বেশি পরিমাণ কষ্ট করার দরকার নাই, একটু রিল্যাক্স থাকেন। আগামীকালকে একটু সকাল সকাল পরীক্ষার হলে যাবেন, এবং পরীক্ষার হলে কিন্তু মানে হলে ঢোকার পরে টোটালি নিজের মতন করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন। 100টা অবজেক্টিভ পূরণ করে আসেন, অবশ্যই চান্স হয়ে যাবে। কঠিন কিছু না, যদি একটু আগে প্রিপারেশন ভালো থাকে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি পাইছিলাম, সেটা হচ্ছে ভাই প্লিজ রিপ্লে, আমি এই ইয়ার BSc ইন নার্সিংয়ের ফর্ম তুলছি, বাট এক্সাম দিব না, আমি নেক্সট ইয়ারে সেকেন্ড টাইমারে এক্সাম দিতে পারবো কি না। হ্যাঁ, আপনি অবশ্যই সেকেন্ড টাইমারে এক্সাম দিতে পারবেন, ইভেন থার্ড টাইমেও এক্সাম দিতে পারবেন যদি বর্তমান যেভাবে করতেছে এইভাবে করতে পারলে, বাট এরপর কিন্তু আর পরীক্ষা দিতে পারবেন না, এটা কোনো সমস্যা না। মোটামুটি এই ছিল ভিডিও, এবং এইখানে মোটামুটি আমরা সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার করার চেষ্টা করছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে আমরা হয়তো অ্যান্সার করার চেষ্টা করব। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার জন্যই দোয়া থাকলো, সবাই চান্স পান। আমি মনে প্রাণে বলতেছি যে আমার যারা অডিয়েন্স আছেন, যারা অন্তত আমার সাথে ছিলেন, সবাই যাতে চান্স পান। তো সবাই ভালো করে পরীক্ষা দিবেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, আমাদের সাথেই থাকবেন। আগামীকালকে আমরা কিন্তু কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকবেন, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।